শ্রীলঙ্কায় প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচের ভেন্যুতে বাংলাদেশ দল প্রেমাদাসায় মিরাজ বাহিনীর বাড়তি মনোযোগ ফিল্ডিংয়ে, নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন শান্ত। ক্রিকেট বোর্ডে আজ বুলবুলের জরুরি সভা ডাক পেয়েছেন পরিচালনা পর্ষদের সদস্যরা। টেস্ট ক্যাপ্টেন, বিপিএল ফ্র্যাঞ্চাইজি ইস্যুতে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এশিয়ান কাপ বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের মেয়েদের। বাহরাইনকে হারিয়ে মিয়ানমারকে হুঙ্কার দিয়ে রাখলেন পিটার বাটলার। আত্মবিশ্বাসে উজ্জীবিত তহুরা আফ্রিদারা। এবং জাতীয় স্টেডিয়ামের মাঠ সংস্কার থেকে সরে আসলো বাফুফে। সময় স্বল্পতায় জংলি ঘাসেই হবে হংকং ম্যাচ, বদলানো হবে শুধু গ্যালারির কিছু চেয়ার। তো ওয়ানডে ভেন্যু প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এই প্রথম পুরো স্কোয়াড যোগ দিয়েছে অনুশীলনে। বিশ্রাম শেষে অনুশীলনে ফিরেছেন মুস্তাফিজও। আজ সকালে প্রেমাদাসার মূল মাঠে শুরুতে হয় টিম মিটিং। এরপর নাথান কেলির অধীনে গা গরম করার অনুশীলন করেন ক্রিকেটাররা। এ সময় বিশেষ এক ধরনের দৌড় প্রতিযোগিতা হয় ক্রিকেটারদের মাঝে। টেস্ট স্কোয়াডের সদস্যরাও এসেছেন অনুশীলনে। প্রাণবন্ত নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অনুশীলনের ফাঁকে রিশাদকে নিয়ে করেন আলোচনা। লঙ্কা বধ করতে হলে এই লেগির সার্ভিসটা বেশি দরকার টাইগারদের। সদ্য টেস্ট অধিনায়কত্ব থেকে ইস্তফা দেয়া শান্ত ওয়ার্ম আপ করেন, ব্যাটিং করেন লম্বা সময়। ফিল্ডিং আর গা গরম মূল মাঠে করলেও ব্যাটিং বোলিং অনুশীলন হয়েছে পাশের নেটে। এ সময় ক্রিকেটারদের সঙ্গে মাঠেই ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। নানা ঘটনার মধ্য দিয়ে ওয়ানডে দলের দায়িত্ব পাওয়ার পর মেহেদী হাসান মিরাজ কিন্তু তার গোটা দলটাকে আজকে প্রথমবারের মতো কিন্তু একসাথে পেয়েছেন এবং দলের সঙ্গে লম্বা সময় ধরে অনুশীলন করেছেন। ইনফ্যাক্ট এখনও শেষ বেলায় এসে আমরা দেখছি যে ফিল্ডিং অনুশীলনটা চলছে প্রেমাদাসার মূল যে মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে। বাংলাদেশ ওয়ানডে দল এর আগে 2টি প্র্যাকটিস সেশন করেছে 2 দিন। সেটি ছিল এসএসসিতে, যেটি আসলে মূলত টেস্ট ভেন্যু ছিল। সেখান থেকে আসলে এখন বাংলাদেশ দলের এই ওয়ানডে ভেন্যু, যেটি প্রথম 2 ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে, এই ভেন্যুতে কিন্তু আজকে সকাল থেকে অনুশীলন করেছে। আমরা যেমনটা দেখেছি অনুশীলনের যে বিশেষ গুরুত্বের যে জায়গাটা রয়েছে, এখানকার আসলে কন্ডিশনটা মানিয়ে নেওয়াটাও খুব একটা চ্যালেঞ্জ। কারণ হচ্ছে এই যে গরম, যারা ওয়ানডে টিমের সদস্যরা দেশ থেকে এসেছেন তারা কিন্তু এইরকম একটা আবহাওয়ার সাথে কিন্তু হঠাৎ করে আসলে মানিয়ে নিতে হচ্ছে। এটা একটা বড় চ্যালেঞ্জের মধ্যে যেতে হচ্ছে। আমরা দেখেছি ক্রিকেটারদেরকে অনেক বেশি ঘামছেন, হাঁপিয়ে যাচ্ছেন এই গরমের কারণে। পাশাপাশি যদি বলি যে স্কিল ট্রেনিংয়ের দিকটা, ওয়ার্ম আপ সেশন যেমনটা করেছেন নাথান কেলি তার শিশুদেরকে নিয়ে করিয়েছেন, তারপরে কিন্তু স্কিল ট্রেনিংয়েই বেশি গুরুত্ব দিয়েছে। প্রেমাদাসার যেই নেট রয়েছে সেখানে আমরা দেখেছি 5টা নেটে আসলে ব্যাটিং করেছেন ক্রিকেটাররা। তানজিদ তামিম, ইমন দুজনই আসলে ওপেনিং স্লটে ভাবা হয় এবং এই দুজনকে দেখেছি আলাদাভাবে কাজ করতে। মোহাম্মদ সালাউদ্দিন তাদেরকে দেখিয়ে দিয়েছেন। নাইম শেখ এই সিরিজে কিন্তু যুক্ত হয়েছেন দলের সাথে, লম্বা সময় দলের বাইরে ছিলেন। ওয়ানডে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, ফর্মের কারণে বাইরে ছিলেন। তিনি ফিরে আসছে আসলে আমরা দেখেছি, কিন্তু বিশেষ ধরনের কিছু বল নিয়ে তিনি কাজ করেছেন, ব্যাটিং করেছেন, যেখানে আসলে বাউন্সার বল আসলে আসলে কীভাবে তিনি এটাকে সামাল দেবেন এই বিষয়গুলো নিয়ে আসলে দেখেছি তারা কাজ করেছেন। যেহেতু তারা ওপেনার, নতুন বলটাই তাদেরকে ফেস করতে হবে, তখন আসলে ওই ব্যাটিং করাটা অনেকটা বেশি চ্যালেঞ্জিংও থাকে। নতুন বল দিয়ে কীভাবে তারা ফেস করবেন সেই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করেছেন। পাশাপাশি যদি বলি মুস্তাফিজের কথা, মুস্তাফিজ গতকালকে অনুশীলনে আসেনি, সেখানে তিনি একটু চোট পেয়েছিলেন আগের দিন পায়ের মধ্যে, সেটা আসলে ঠিক হয়ে গেছে। আজকে অনুশীলন করেছেন, লম্বা সময় অনুশীলন করেছে, প্রায় 7 থেকে 8 ওভারের মতো বোলিং করেছেন। তাসকিন আজকে বোলিংটা শুরুর দিকে করেননি, তিনি ফিল্ডিং অনুশীলন, ফিটনেসটা নিয়ে বেশি কাজ করতে দেখা গেছে। পাশাপাশি অন্য যারা ক্রিকেটার রয়েছেন, রিশাদের কথা বলতে হয়, শান্ত, তারাও কিন্তু আসলে তাদের নিজ নিজ কাজগুলো করেছেন। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর কলম্বো থেকে। আমাদের সঙ্গে কলম্বো থেকে যুক্ত হয়ে বাংলাদেশ দলের অনুশীলনে সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল। টেস্টের ব্যর্থতা শেষে লঙ্কানদের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজের অপেক্ষা, যে সিরিজ দিয়ে দীর্ঘ সময় পর আবারও জাতীয় দলে ফিরছেন পেসার তাসকিন আহমেদ।
অনুশীলনে দীর্ঘ সময় নিজেকে ঝালিয়ে নিয়েছেন ঢাকা এক্সপ্রেস, কাজ করেছেন ফিটনেস নিয়েও। এদিন বোলিং কোচ শন টেইটের অধীনে 8 ওভার বোলিংয়ের পাশাপাশি ব্যাটেও শান দিয়েছেন তাসকিন। কলম্বো থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। সবশেষ 2025 সালের ফেব্রুয়ারিতে মাঠে নেমেছিলেন তাসকিন আহমেদ। এরপর কিন্তু বাংলাদেশ সিরিজ খেলেছে বেশ কয়েকটি। জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছে ঘরের মাটিতে, তারপর ছিল ইউএইর বিপক্ষে এবং কি পাকিস্তানের বিপক্ষে, কিন্তু কোনো সিরিজেই আসলে তিনি খেলতে পারেননি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন তাসকিন ব্যাটিং অনুশীলন করতে যাচ্ছেন। তিনি আজকে লম্বা সময় ধরে কিন্তু বোলিং অনুশীলনটা করেছেন। লম্বা সময় পর যেহেতু তাসকিন দলে ফিরেছেন, তাকে নিয়ে আমরা দেখেছি যে টিম ম্যানেজমেন্টের যারা কোচিং প্যানেলে রয়েছেন, শন টেট বিশেষ করে বোলিং কোচ, তিনি তাকে নিয়ে লম্বা সময় কাজ করেছেন। তাসকিনকে দেখে যেটা মনে হয়েছে, এতদিন যেহেতু তিনি মাঠে ছিলেন না, বিভিন্ন ট্রিটমেন্ট পলিসির মধ্য দিয়ে যেতে হয়েছে, তাকে বিভিন্ন ধরনের ঔষধ সেবন করতে হয়েছে, তার মনে হয়েছে যে শারীরিকভাবে একটু ওয়েট গেইন করেছেন, যে কারণে কিন্তু মাঠে ঢুকেই কিন্তু তিনি গা গরম করে নেয়ার এবং কি যে ফিটনেস অনুশীলনের যে বিষয়টা থাকে সেই বিষয়টা নিয়ে কাজ করেছেন। এমন একটা পরিস্থিতির মধ্যে তাসকিন ফিরেছেন, রিদমটাও আসলে ফিরে পাওয়ার একটা বিষয় রয়েছে। এই জিনিসটা নিয়ে লম্বা সময় কাজ করেছেন শন টেট। পাশাপাশি যদি বলি যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তিনিও ছিলেন তার সঙ্গে। তাসকিন আসলে অনেকটা কনফিডেন্স ফিরে পেয়েছেন তিনি, যেহেতু অনেকদিন পরে ফিরেছেন, বোলিং করেছেন অনেক লম্বা সময় ধরে, 8 ওভার বল করেছেন। আর গরমটাও অনেক বেশি, মাত্রই একদিন আগে এসেছেন শ্রীলঙ্কাতে, সেই জায়গা থেকে মানিয়ে নিয়ে যে একটা চেষ্টা, সেই চেষ্টাটা আসলে আমরা দেখেছি তাসকিনের অনুশীলনের। পাশাপাশি যেই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন সেই বিষয়গুলোতে যদি একটু বিশ্লেষণ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার যেই বোলিংয়ে যে অস্ত্র রয়েছে, যেই জায়গায় ইয়র্কার দেওয়া কিংবা অফ সুইংয়ের যে বিষয়গুলো রয়েছে, ওই বিষয়গুলোকে নিয়ে তিনি কাজ করেছেন। তিনি লেফট এবং রাইটি দুই ধরনের যারা ব্যাটসম্যানের বিরুদ্ধেই বোলিং করেছেন দেখেছি, তানজিদ তামিম, ইমন এবং কি তাওহিদ হৃদয়, জাকির আলী, তাদেরকে বোলিং করেছেন। শন টেটের কাছ থেকে কিন্তু বাহবা পেয়েছেন, হাই ফাইভ করেছেন। সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে তাকে প্রথম ওয়ানডে থেকেই মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করছে একাদশে রাখতে। কলম্বোতে সাদা পোশাকে ধূসর পারফরমেন্সের পর রঙিন পোশাকে বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর মিশন। বাংলাদেশ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করলেও তাসকিন ফিরেছেন প্রথমবারের মতো, কারণ দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে তিনি ওয়ানডে দলে ফিরেছেন। এবং আজকের দিনে যেমনটা দেখা গেছে যে টিম ম্যানেজমেন্ট কিংবা বোলিং কোচ বেশ গুরুত্বের সঙ্গে তাকে নিয়ে কাজ করছেন, কারণ তার ফিটনেস এবং কি সেই রিদমটা ফিরে পাওয়াটা খুব দরকার। কারণ লঙ্কানদেরকে রঙিন পোশাকে বধ করতে হলে এই এক্সপ্রেস বোলারের সার্ভিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। আজ অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। বিকেল 3টায় বিসিবি কার্যালয়ে সভা হওয়ার কথা রয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে সভায় বসতে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। সম্প্রতি নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ইস্যুতে সমালোচিত ক্রিকেট অপারেশনস বিভাগ। পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। এছাড়া বিপিএল আয়োজনের দিনক্ষণ এবং নতুন ফ্র্যাঞ্চাইজিদের বিষয়েও আলোচনা হবে সভায়। নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি, সেটারও অনুমোদন আসতে পারে এই সভা থেকেই। সভাপতি দায়িত্ব নিয়ে ক্রিকেট বিকেন্দ্রীকরণের আশ্বাস দিয়েছেন বুলবুল। মিনি বিসিবির কার্যক্রমও আছে সভার এজেন্ডায়। বাছাই নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় উচ্ছ্বসিত কোচ ও ফুটবলাররা। শক্তিশালী বাহরাইনকে বড় ব্যবধানে হারানোয় ফুটবলারদের প্রশংসায় ভাসিয়েছেন কোচ পিটার বাটলার। আর মাঠে শতভাগ উজাড় করে খেলায় এর জয় সম্ভব হয়েছে বলে মনে করেন জোড়া গোল করা তহুরা ও অধিনায়ক আফিদা খন্দকার। আমাদের প্রস্তুতি ভালো ছিল, দলের সবাই খুব ব্রিলিয়ান্ট। ক্যাম্পে থাকাকালীন ওদের কঠোর পরিশ্রমের জন্যই এই জয় পাওয়া সম্ভব হয়েছে। পাইপলাইনে থাকা সবাই খুব ভালো, জুনিয়ররা খুব ভালো খেলেছে, তহুরা, শামসুন্নাহাররা দুর্দান্ত খেলেছে। আগামী ম্যাচেও ভালো খেলার প্রত্যাশা। প্রথম ম্যাচ আমাদের টার্গেট ছিল জেতা, আমরা জিতছি। আমাদের গোল ব্যবধান বাড়ানোর কথা ছিল, আমরা সেটাই চেষ্টা করেছি। এখন আমাদের টার্গেট পরবর্তী ম্যাচ মায়ানমার নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই 100% দিয়ে খেলছে। আর কিপার থেকে শুরু করে ডিফেন্স, তারপরে মিডফিল্ড যারা উপরে গেছে, আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি আমরা। আর আল্লাহর রহমতে আমরা ম্যাচটা উইন করতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া।
জাতীয় স্টেডিয়ামের মাঠ সংস্কার থেকে সরে আসলো বাফুফে। ফুটবল পিচের ঘাস উঠিয়ে নতুন করে রোপণের পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতায় আপাতত সেটা করছে না ফেডারেশন। তবে নিচতলার গ্যালারির চেয়ার সহ আরও কিছু জায়গায় দ্রুতই সংস্কার করা হবে বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশনস কমিটি। দৃষ্টিনন্দন জাতীয় স্টেডিয়ামে হতাশার নাম ফুটবল পিচ। সিঙ্গাপুর ম্যাচের আগে ঘষে মেজে বাফুফে সেটা কিছুটা ঠিক করলেও বিষয়টা ছিল শাক দিয়ে মাছ ঢাকার মতোই। এরপর যদিও এই গ্রাউন্ড সংস্কারের পরিকল্পনা ছিল ফেডারেশনের, কিন্তু এবার সরে আসলো সেখান থেকেও। সচরাচর যেসব ঘাস থাকে ফুটবল পিচে সেটা তো নেই, উল্টো জাতীয় স্টেডিয়ামে জংলি সব প্রজাতির সমারোহ। সেটা এতটাই প্রকট আকারে যে সংস্কার করতে গেলে বেশ লম্বা সময় ব্যয় করতে হবে বাফুফের। অক্টোবরে এখানে হংকংয়ের বিপক্ষে ম্যাচ থাকায় তাই আপাতত এই পরিকল্পনা থেকে ইউটার্ন। চিন্তা করে দেখলাম যে আমাদের যেহেতু খেলা অক্টোবরে আসছেন, এই রিস্কটা আমরা নিতে চাচ্ছি না এখন। সো এই ফিল্ডটাকে আমরা মেনটেনেন্স করব। আমাদের যে কোয়ালিফাইড গ্রাউন্ডস্কিপারগুলি আছেন ওনারা খুব কষ্ট করে আমাদেরকে একটা খেলার যোগ্য একটা মাঠ বানিয়ে দিয়েছিল এই অল্প সময়ের ভিতরে। আমরা ওনাদের উপরে দীর্ঘ বিশ্বাস রেখে আমরা নিজেদের মেনটেন্যান্সে এই ঘাসটা ঠিক করে যেন অক্টোবর খেলার জন্য আমরা মাঠ আবার প্রিপেয়ার করতে পারি। আমাদের কাজ অলরেডি শুরু হবে আর চলমান থাকবে। জাতীয় স্টেডিয়াম নতুন আঙ্গিকে সাজানো হলেও সেখানে নেই আদর্শ ফুটবল ভেন্যুর কাঠামো। বিশেষ করে গ্যালারির চেয়ার বসানোর ক্ষেত্রে রয়েছে বড় সড়ো গলদ। নিচতলার কয়েক রো থেকে একেবারেই উপভোগ করা যায় না খেলা। এসব জায়গায় সিট প্ল্যানে পরিবর্তন আনতে চায় বাফুফে। গ্রাউন্ডস লেভেলে যখন খেলা হয় তখন কিন্তু খুব ডিফিকাল্ট পুরো একটা ফুটবল খেলা দেখা। মাল্টি স্পোর্টসের জন্য এটা করা হয়েছিল। এটা কিন্তু একটা এক্স্যাক্টলি ফুটবল স্টেডিয়াম না। আনফর্চুনেটলি আমাদের হাতে আর কোনো স্টেডিয়াম নাইও এরকম এই ক্যাপাসিটি হোল্ড করার এই মুহূর্তে খেলা চালানোর জন্য। সো আমাদের এখানে থাকতে হবে। এখানে থেকে কীভাবে রেকটিফাই করে কীভাবে একটু এক্সপিরিয়েন্সটা বেটার করা যায় ওটা নিয়ে আমরা আলোচনা করব। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে লম্বা সময় পর কম্প্যাক্ট ছিল জাতীয় স্টেডিয়াম। টিকিট বিক্রি থেকে মোটামুটি ভালো অর্থ আয় করেছে বাফুফে। বিপরীতে সংস্কার বাবদ ব্যয় হয়েছে কিছু, যদিও আয় ব্যয়ের সেই সমীকরণ স্পষ্ট করেনি ফেডারেশন। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওনাদের নিজেদের পকেট থেকে 1 টাকাও খরচ করতে হয় না খেলা চালানোর জন্য। আমরা যা ইনকাম করেছি ওটা দিয়ে সাকসেসফুলি অ্যাকোমোডেশন, খেলা চালানোর জন্য যা যা প্রিপারেশন লাগছে, ফিল্ড এবং লজিস্টিক্স, এটা কিন্তু আলহামদুলিল্লাহ ফর দ্য ফার্স্ট টাইম সাকসেসফুলি কমপ্লিট করা হয়েছে দোনো খেলার জন্য। সো কোনো লস হয় না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। এছাড়াও বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে যেসব অব্যবস্থাপনা ছিল পরের ম্যাচে আর সেসব হবে না বলেও নিশ্চিত করেছে বাফুফে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিসিবির কাছে কারো জন্যই বিশেষ অনুরোধ করেনি রংপুর রাইডার্স। সোহান, সৌম্য জাতীয় দলের স্কোয়াডে নেই জেনেই তাদের দলের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে জানান টিম ডিরেক্টর শানিয়ান তানিম। টাইগার স্কোয়াডের সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপ রয়েছে, তবে সেসব নিয়ে না ভেবে নিজের পারফরমেন্সে মনোযোগ দিতে চান রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। শিরোপা ধরে রাখতে চান গ্লোবাল সুপার লিগের। এদিকে সাকিব আল হাসানকেও দলে ভেড়াতে চেয়েছিল রংপুর, কিন্তু পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে আসে রাইডার্স কর্তৃপক্ষ। নুরুল হাসান সোহান স্বপ্ন ছিল দীর্ঘদিন পর লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর, তবে ভাগ্য তাকে টেনে এনেছে রংপুর রাইডার্সের ডাগআউটে। অধিনায়কের হাতেই হলো গ্লোবাল সুপার লিগের জন্য দলের জার্সি উন্মোচন। যদিও ক্রিকেট পাড়ায় ফিসফাস, এই রংপুর রাইডার্সের কারণেই ওয়ানডে দলে ডাক পাননি সোহান। সম্মুখেও নাকি বাদ দেয়া হয়েছে একই কারণে। তবে এবার সুযোগ হাতছাড়া হলেও সোহান বিশ্বাস রাখতে চান নিজের উপর। আমরা তো সবসময় চাইবো সবচেয়ে ভালো স্কোয়াড নিয়ে যেতে। আমরা চাইবো যে রিশাদও আমাদের স্কোয়াডে থাকুক, সোহানও স্কোয়াডে থাকুক, কিন্তু আমরা এরকম কোনো স্পেশাল রিকোয়েস্ট কারোর জন্য করিনি। অবশ্যই ন্যাশনাল টিমের হয়ে খেলতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে আসলে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমার নিজে পারফর্ম করা। আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয়, কারণ আমার কাছে মনে হয় যে আমার সিলেকশন বা এগুলো আমার হাতে নাই। আমার জায়গা থেকে আমি হার্ডওয়ার্ক করব, চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। জাতীয় দল থেকে অনেকটা দূরে থাকলেও কদিন আগে পিএসএল খেলা সাকিব আল হাসানকেও দলে ভেড়াতে চেয়েছিল রংপুর রাইডার্স, তবে বাধা দেশের বর্তমান পরিস্থিতি। কোনোভাবে কোনো ইনস্ট্রাকশনস কারোর দিকে আসেনি যে সাকিবকে নেওয়া যাবে কি যাবে না। আমার কাছে মনে হয় যে এটা টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল, বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কি হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই। বর্তমান চ্যাম্পিয়ন হলেও এবারের আসর বেশ চ্যালেঞ্জিং রংপুরের কাছে।
দলের সঙ্গে নেই নিয়মিত কোচ মিকি আর্থারও। রিশাদ শামীমদেরও রাখতে পারেননি স্কোয়াডে। বড় একটা চ্যালেঞ্জ থাকবে। আমরা যখন টিম নিয়ে কথা বলি, এটা নিয়ে অনেক ডিবেট থাকে, অনেক ডিসকাশন থাকে। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যখন আমরা টিমটা পেয়েছি, অবশ্যই আশা করব এই টিমটার উপরে আমাদের 100% বিলিভ আছে। 11 জুলাই নিজেদের প্রথম ম্যাচ খেলতে গায়ানা যাবে রংপুর রাইডার্স। আর্থারের পরিবর্তে কোচের গুরু দায়িত্ব সামলাবেন গ্রেগ স্মিথ ও মোহাম্মদ আশরাফুল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 16 টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী উপলক্ষে বিসিবির আয়োজিত কর্মযজ্ঞ। সারা দেশের মতো বরিশালেও ছিল ভিন্ন ভিন্ন আয়োজন। দেশের ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে বিসিবিকে বিকেন্দ্রীকরণের কথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দ্রুতই উপজেলা পর্যায়ে কোচ নিয়োগ করবে ক্রিকেট বোর্ড। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। টাইগারদের টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে বরিশালেও দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে ক্রিকেট বোর্ড। বরিশাল জেলা স্টেডিয়ামে উপস্থিত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় সেখানে জড়ো হন জেলার ক্রীড়া অনুরাগীরা। দীর্ঘদিন ধরে খেলাধুলায় বঞ্চিত বরিশাল। এই বিভাগে এক যুগ ধরে আয়োজিত হয় না জাতীয় লীগ। জেলা পর্যায়ের লিগগুলোও অনিয়মিত, যা বিসিবি প্রধানের কাছে তুলে ধরেন বরিশাল থেকে উঠে আসা দেশের সাবেক ক্রিকেটাররা। ঘরোয়া লিগ যেটা লোকাল লিগ, জেলা লিগগুলো না হলে আসলে প্লেয়ার উঠে আসাটা অনেক ডিফিকাল্ট। এখানে এত সুন্দর স্টেডিয়াম আছে, এত সুন্দর ফ্যাসিলিটিস আছে, এইখানে যদি খেলাটাই না থাকে তাহলে আলটিমেটলি এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু কাজে লাগাতে পারছি না। বিসিবি আয়োজিত ক্রিকেট কার্নিভালে বালক ও বালিকাদের নিয়ে আলাদা 6-a-সাইড ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়ায়। পাশাপাশি ছিল কোচিং সেন্টার, প্রেসার হান্ট, হিট দ্য স্ট্যাম্প সহ নানা ইভেন্ট। এখানে আসছি, খুবই ভালো লাগতেছে। প্রত্যাশা করছি যেখান থেকে ভালো একটা কিছু করে যাব। পরবর্তীতে বাংলাদেশের জন্য খেলতে চাই। আমি ক্রিকেটার হতে এসেছি। বরিশালে ক্রিকেটের সমস্যা সমাধানের আশ্বাস দেন বিসিবি প্রেসিডেন্ট। জানান তৃণমূল থেকে ক্রিকেটার উঠিয়ে আনতে উপজেলা পর্যায়ে কোচ নিয়োগ দেবে বিসিবি। সেপ্টেম্বরের মধ্যেই মাঠ রেডি হতে হবে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা গ্রাউন্ডস কমিটিতে আছেন তারা খুব সিরিয়াসলি কাজ করছে, আমি জানি। একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে যেন আমরা ক্রিকেটের মেধা তুলে আনতে পারি। 2000 সালের 26শে জুন আইসিসির 10ম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে বাংলাদেশ। সেই উৎসব পালনে দেশের 7টি বিভাগীয় শহরে ক্রিকেট কার্নিভাল আয়োজন করে বিসিবি। এক যুগেরও বেশি সময় ধরে মুখ থুবড়ে থাকা বরিশালের এই স্টেডিয়ামে আবারও খেলা গড়াবে। খেলোয়াড়, সংগঠক, দর্শকদের পদচারণায় মুখর থাকবে এই প্রাঙ্গণ। শাহরিয়ার নাফিস, সোহাগ গাজী কিংবা ফজলে রাব্বিদের মতন দাপুটে সব খেলোয়াড় বের হবে এই মাঠ থেকেই, এমন প্রত্যাশাই করছে বরিশালবাসী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। আবারও স্বাগত খেলার সময়। আশ্বাস অনুযায়ী নগরীর 41 ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণের কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুটি মাঠে সংস্কার কাজ উদ্বোধন করেছেন সিটি মেয়র। সংশ্লিষ্টরা বলছেন এর ফলে উঠে আসবে প্রতিভাবান খেলোয়াড়। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত ও প্রযুক্তির আসক্তি থেকে রক্ষায় ক্ষমতা নেয়ার পরপরই সিটি মেয়র ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম নগরীর 41টি ওয়ার্ডে হবে খেলার মাঠ। সে ঘোষণা বাস্তবায়নে রবিবার সকালে নগরীর বাকুলিয়া স্টেডিয়াম ও বিডিআর খেলার মাঠের সংস্কার কাজের উদ্বোধন করেন মেয়র। মাঠ পরিদর্শন করে তিনি জানান, যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই গ্রুপটাকে আমরা যদি আজকে যারা এইসব দিকে ধাবিত হচ্ছে খুব বেশি, অথবা কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে, অথবা টার্ফ হওয়ার কারণে গিয়ে তারা সেখানে টাকা পয়সা দিয়ে খেলতে পারছে না, আমরা সবাইকে এটা বিনোদনের জায়গা হিসাবে এই মাঠটাকে আমরা বেছে নিয়েছি। একসময় চট্টগ্রাম থেকে আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, আফতাব ও তামিম ইকবালের মতো দেশসেরা তারকা খেলোয়াড়রা উঠে এসেছে, কিন্তু মাঠ সংকটে এখন আর জাতীয় পর্যায়ে তেমন অবদান রাখতে পারছে না চট্টগ্রাম। তবে সংশ্লিষ্টদের মধ্যে সিটি কর্পোরেশনের এই উদ্যোগে আরও নতুন খেলোয়াড় তৈরির পথ সুগম হবে। একটা ফরিস ফুটবল ক্লাবও আছে যে ক্লাবটা ফার্স্ট ডিভিশনে খেলছে। সো in respect of the games and sports, Forest Group is very আমি বলবো যে আমরা অ্যাগ্রেসিভ এবং এর ভেরি ডাইভার্সিফাইড, এবং আমরা চিটাংয়ের জন্য কাজ করব। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে ফুটবল, ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, যত ইভেন্ট আছে প্রত্যেক ইভেন্টগুলিতে যেন আমাদের সন্তানদের সম্পৃক্ত করি। যারা বই আনবে
সমাজের সম্মান, মা বাবার সম্মান, জেলার সম্মান। খেলাধুলায় সুস্থ থাকে দেহ, সতেজ থাকে মন। মাদকাসক্তি, জুয়া, কিশোর গ্যাং, ইপটিজিং কিংবা নানা রকম আসক্তি থেকে দূরে রাখে যুব সমাজকে। কত একটা পরিবেশ, কি একটা সুন্দর, এটা দেখেও অবশ্যই যুব সমাজ এবং তরুণরা এই মাঠে খেলতে আসবে। আমাদের সবার উচিত এটাকে সাধুবাদ জানানো এবং বেশি বেশি প্রচার করা, যে ভালো কাজটাকে প্রমোট করা। চট্টগ্রাম নগরীর 41টি ওয়ার্ডের 41টি মাঠে পর্যায়ক্রমে চলবে সংস্কার কাজ। প্রযুক্তির অতিরিক্ত আসক্তির কারণে তরুণ প্রজন্ম মাদকাসক্ত সহ নানা অপরাধ জগতে পা রাখছে। দেশের প্রতিটি ওয়ার্ড এবং গ্রামে এরকম একটি করে যদি মাঠ নির্মাণ করা হয় তাহলে বিশাল পরিবর্তন ঘটবে যুব সমাজের। শফিক, আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি, অনেক খবর সম্পর্কে আইডিয়া করি, কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য। সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর, যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল 9টা থেকে সম্প্রচার করা হবে। এবং এজন্য আপনারা কি করবেন, এজন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড ভিডিও বানাবো।